দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাদ সাউম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে 70 দশক থেকে 90 দশকের শিল্পকর্ম প্রদর্শনী ফিরে দেখা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ফারজানা ববির দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী সাউন্ড উইদিন স্টিলনেস। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ে প্রদর্শনী চলবে 8 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। বাবা আরেকটা বিয়ে করেছে, তার একটা সন্তান আছে, এতে আমার কোনো সমস্যা নেই। আমার কষ্টটা তো এখানেই, সে আমাকে একটা বার জানানোর প্রয়োজন মনে করে। আপনি ধরেন পেয়ে গেলেন, তারপরে কি আপনার ছোট বন্ধ হয়ে যাবে? নো নো, ইটস এ সার্কেল, রাইট? ইটস এ সার্কেল। তো আমি না ওই ট্র্যাপে পড়তে চাই না। লাইফ সেলফ এ সার্কেল, ইটস এ ট্র্যাপ। আচ্ছা থাক, সরি আমি কি খাবেন বলেন? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা KM আব্দুর রাজ্জাক। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। এই সময়টা অভিনয়ের সাথে মনে হয় বেশ ব্যস্ত একটা সময় আপনার যাচ্ছে। কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আমি অনেকগুলো কাজ করেছি। ইদানিং আমি বিজ্ঞাপন চিত্রে বেশি কাজ করছি, আর সিনেমাও করা হয়েছে অনেকগুলো। গত ঈদে আমার তিনটা ছবি রিলিজ পেয়েছে। একটা হলো তাণ্ডব, আর একটা ইনসাফ, আর একটা উড়াল। আর এখন একেবারে নতুন কোন কোন প্রোডাকশনের সাথে যুক্ত আছেন? এখন একেবারে নতুন কথা হচ্ছে, কিন্তু সেটা আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে যাচ্ছি না। মানে নতুন কাজের কথা চলছে, এখনো কাজ শুরু হয়নি। সুতরাং সেগুলো নিয়ে যখন কাজ চলবে তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। আপনি ভয়েস ওভার নিয়েও কাজ করছেন। জি, সেটা সম্পর্কে একটু জানতে চাই যে কি কি কাজ করা হলো বা সেটার এক্সপেরিয়েন্সটা আসলে কেমন হয়? ভয়েস ওভার বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেকগুলো বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি, অনেকগুলো। এই মুহূর্তে হয়তো অনেক নাম বলতে পারবো, কিন্তু খুব বেশি যে মনে করে বলতে পারবো তা না। যেমন ধরুন BSRMA করেছি, তারপরে IFIC ব্যাংকেরটা করেছি, তারপরে আপনার ট্রাস্ট ব্যাংকের আস্থা অ্যাপ একটা আছে সেটাতে করেছি। রিসেন্টলি আমি করলাম RFL এর আপনার পাওয়ার পাম্প যেটা, সেটা নিয়ে করলাম। আর একটা করলাম TK গ্রুপের সুপার বোর্ডের। আচ্ছা। আর একটা করলাম আপনার এই আগামী 14 তারিখ খুব সম্ভবত বোধহয় আপনার এই ডায়াবেটিসের ওদের একটা দিবস পালন করে, সেটার উপরে করলাম। অনেক ভয়েস আর্টিস্ট যারা রয়েছেন তাদেরকে আমরা দেখি যে বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন, আবার ডাবিংয়েও কাজ করছেন। তো আপনার ক্ষেত্রে সেটা হয়নি বা ইচ্ছে নেই? মানে ডাবিং ইচ্ছা নাই তা না, মানে আমি একটু কম কাজই করি আর কি। আর তাছাড়া অনেক ক্ষেত্রে হয় যে একটু লিয়াজ মেইনটেইন করতে হয়। আমি সত্যি কথা বলতে আমি নেটওয়ার্কিংটা মেইনটেইন করা হয়ে ওঠে না খুব একটা না। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, আর যতক্ষণ কাজ থাকে আমি কাজ করি। আমি বই পড়তে খুব ভালোবাসি, আমার সময় ওই জন্য সুন্দরভাবে কেটে যায়। বাহ, দারুণ। আপনি বলছিলেন, আমরা যখন অনুষ্ঠান শুরু করি তার আগে বলছিলেন যে ভয়েসটা অনেকে থাকে না যে ভয়েসটা তৈরি করে, কিন্তু আপনার মধ্যে এই ভয়েসটা বিল্ট ইন ছিল। এই ভয়েস দিয়ে আসলে আবৃত্তি করা খুব সহজ হতো আপনার জন্য। তো সেটা না করে আপনি নাট্য দলে কেন যুক্ত হলেন? আসলে
আবৃত্তি একরকম, সেটা ধরেন অনেকেই আবৃত্তি নিয়ে কাজ করে, আমি নিজে নিজে করি, কখনো কোনো প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত ছিলাম না, না সংগঠন করেননি না কখনো আবৃত্তি? কখনো। তবে নিজে নিজে আমি কিন্তু পত্রিকা পড়ছি, ওখানে দেখলাম কেউ একজন একটা কবিতা লিখেছে, আচ্ছা, ওটা আমি পড়ি, বাহ, পড়তে আমার ভালো লাগে। আর নাটকের সাথে জড়িত আমি বেশি করে যুক্ত হলাম আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে এলাম, তখন আন্তঃহল নাট্য উৎসব প্রতিযোগিতা হলো। তখন আমি মহসিন হলে থাকতাম, তো আমাদেরকে অডিশনের জন্য রাখা হলো, কারা কারা ইন্টারেস্টেড। আচ্ছা, অডিশন নিতে এসেছিলেন শ্রদ্ধেয় মরহুম আবদুল্লাহ আলমন সাহেব, মনোজ সেনগুপ্ত, মিতা চৌধুরী, ওনারা এসেছিলেন। আসার পর আমাকে সিলেক্ট করলো। আমি ওখানে একটা ক্যারেক্টার করেছিলাম, শিক্ষিত বেকার যুবক, পেশায় চুরি, এবং এক সময়ের লাকসাম কলেজের বিখ্যাত ফুটবলার, আচ্ছা, সেই ক্যারেক্টার করি। তখন আমার হলের এক সিনিয়র ভাই ছিলেন, উনি আমাকে বললেন যে রাজ্জাক, তুমি তো আমাদের হল থেকে নাটক করলে, তো আমি একটা গ্রুপের সাথে জড়িত আছি, তুমি আমাদের গ্রুপে জয়েন করো। ওটা হলো পদাতিক নাট্য সংসদ। জি, তারপরে আমি পদাতিকে জয়েন করি। এটা খুব সম্ভবত 81 সালের শেষের দিকে, তখন সুজন বাদিয়ার ঘাটে এই প্রোডাকশনটা আমাদের চলছিল। আচ্ছা, তো শুরুতে যেয়ে আমি একটা ছোট ক্যারেক্টার করি, বাট তার পরপরই খুব নামকরা একটা নাটক ম্যাক্সিম গোর্কির মাদার, মা নাটকটা, ওখানে আমি একটা সেন্ট্রাল ক্যারেক্টার করি। বাহ। সেই থেকে শুরু প্রথম হয়েছে। মঞ্চে ওঠা এটা যে কোনো মানুষের জন্য খুব বিশেষ। আপনি বলছেন ছোট্ট একটা ক্যারেক্টার আপনি প্লে করেছিলেন, নার্ভাস ছিলেন কি সেই সময়টা? আমি না কখনোই মঞ্চে ওঠার ব্যাপারে কখনো নার্ভাস কখনোই ছিলাম না? না। বাহ, দারুণ তো। কারণ আমি যখন স্কুলে পড়তাম, তখনও আমি স্কুলে যারা একটু ভালো রেজাল্ট করতো, আর আমাদের গ্রামটা খুব শিক্ষিত গ্রাম ছিল, এবং প্রতি বছরই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তাদেরকে বই গিফট দেওয়া হতো একটা অনুষ্ঠানের মাধ্যমে। তো আমি ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকতাম বরাবরই স্কুল জীবনে। তখন আমাকে বই দিত, বই দেওয়ার পরে তো আমাকে অনুভূতির কথা জিজ্ঞেস করতো। আচ্ছা, আমি মোটামুটি খুব স্বতঃস্ফূর্তভাবে বলতে পারতেন। স্বতঃস্ফূর্তভাবেই, হ্যাঁ। বাহ, আমার জীবনের সেরা নাটক আমি বলতে পারি মঞ্চে, সেটা হলো মা। আচ্ছা, মা নাটকে 5 জন আপনার বিপ্লবী ক্যারেক্টার ছিল, তার মধ্যে আমার একটা, এবং আমার ডায়লগ দিয়েই নাটকটা মঞ্চে শুরু হয়। আমার ক্যারেক্টারের নাম ছিল আন্তন রায়বিন। সেগুলো এখন তো আর যুক্ত নেই, মানে মঞ্চের সাথে যুক্ত আছেন, কিন্তু থিয়েটার আসলে কন্টিনিউ করা হচ্ছে না, মানে মঞ্চে কাজ করা হ্যাঁ, হচ্ছে না। মঞ্চে কাজ করা হচ্ছে না। আমি পদাতিক নাট্য সংসদের সহসভাপতি। তো কোথায় কোথায় আসলে যাওয়া হয়েছে এই নাটকটি নিয়ে, মা নাটকটি নিয়ে? মা নাটকটি নিয়ে আমরা চিটাগাঙে গেছি, ফেনীতে গিয়েছি, তারপরে তখন তো মহিলা সমিতি, গাইড হাউস, এগুলো জায়গাতেই, তখন তো শিল্পকলা একাডেমি, এটা কিন্তু অনেক আগের নাটক। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তো সেই সময়কার কথা বলছি। কাজেই আর তখন এই আর অনেক বড় প্রোডাকশন ছিল। এটা নির্দেশনা দিয়েছিলেন কামাল উদ্দিন নীলু। উনি কিন্তু আপনার এনএসডি থেকে ডিগ্রি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, যেটা দিল্লি থেকে, উনি কামাল উদ্দিন নীলু ভাই আমাদেরকে ডিরেকশন দিয়েছিলেন। আপনার অভিনয়ের সব থেকে বড় ইন্সপিরেশন যদি বলি, কাকে বলবেন, কার কথা বলবেন? অভিনয়ের ইন্সপিরেশন, সত্যি কথা বলতে কি, আমাদের পরিবারে একটা ওই রকম আবহ ছিল। আমার ইমিডিয়েট বড় ভাই, উনি রাজশাহী সুরবাণী সঙ্গীত বিদ্যালয় থেকে উনি সঙ্গীতের উপর ডিগ্রি নিয়েছেন। তো আমাদের বাড়িতে সবসময় সঙ্গীত চর্চা, মানে সাংস্কৃতিক একটা চর্চার মধ্যে ছিল। আর আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে ওই আবহটাই তো অন্যরকম। আচ্ছা, পদাতিক নাট্য সংসদের একেবারে নতুন নাটক আলী বাবা 40 চোর, একটু নাটকটি সম্পর্কে জানতে চাইবো, যে কোন ভাবনার জায়গা থেকে এই নাটকটি এই সময়ে মঞ্চে আপনারা আনলেন? আচ্ছা, আলী বাবা 40 চোর এটা একটা আরব্য কল্পকাহিনী। আরব্য কল্পকাহিনী হলেও এটার মধ্যে একটা মেসেজ আছে। আর দেখবেন যে সমস্ত নাটকের মধ্যে মেসেজ আছে, সেই নাটকগুলোই কিন্তু আরও আধুনিকায়ন করে মঞ্চে উপস্থাপন করা হয়। সেই লক্ষ্য নিয়েই এখানে করা হয়েছে। আর এটার নাট্যকার হলেন উম্মে হানি, নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। ভালো মিউজিক আছে, মিউজিকের সাথে বক্তব্যটাও আছে। বক্তব্যটা সেটা যে শুধুমাত্র নাটকের এই মঞ্চে আমরা উপস্থাপন করব তাই নয়, এটা কিন্তু আমি মনে করি একজন মানুষ হিসেবে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার পেশাগত জীবন, সব জীবনেই যে সততাটা, এই সততা এবং মানুষকে না ঠকানোর যে প্রবৃত্তি, এই বিষয়টা যদি থাকে,
তাহলে কেবলমাত্র আমরা মঞ্চে এই নাটক দিয়ে যে আমরা মানুষকে তুলে ধরবো তা না। তবে হ্যাঁ, কখনো কখনো মঞ্চে এই আপনার মেসেজগুলো যদি থাকে, মানুষকে একটু নক করে। আমি একটু জানতে চাইবো যে আলিবাবা 40 চোরের গল্পটা তো অ্যাকচুয়ালি আমরা সবাই জানি, হ্যাঁ। তো মঞ্চে যে নিয়ে আসা, দর্শক কেন আসলে নাটকটি দেখবে? নাটক তো বেশিরভাগ দর্শকই কিন্তু একটু বিনোদন চায়। হ্যাঁ, বিনোদনের পাশাপাশি আমরা যদি একটু মেসেজ দিতে পারি, তাহলে অবশ্যই মঞ্চে সেই নাটক আরও বেশি আলোড়ন তুলবে এবং দর্শক চাইবে। এবং এটার মধ্যে মিউজিকটাও খুব সুন্দর, আচ্ছা, আর ডায়লগগুলোও খুব সুন্দর। নাট্যকার যিনি উম্মে হানি, উনি খুব সুন্দরভাবে করেছেন। আর নির্দেশক তার নিজের ব্যক্তিত্ব, এবং তিনি তো একজন ঢাকা ইউনিভার্সিটির টিচার, মানে নাট্যতত্ত্ব বিভাগেরই, এবং লন্ডন থেকে উনি পিএইচডি করে আসছেন এইটার উপরে। তার উপস্থাপনার যে ভঙ্গিমা আচ্ছা, ডিফারেন্ট টাইপের, কাজেই এই নাটকটা আমার মনে হয় দর্শক নিবে। এটা কততম প্রযোজনা এটা পদাতিক নাট্য পদাতিক সংসদের? নাট্য সংসদের 45তম প্রযোজনা। আচ্ছা, আর প্রথম মঞ্চায়ন কবে হয়েছে এটা? প্রথম মঞ্চায়ন এটা হতে যাচ্ছে, আচ্ছা, এখনো পর্যন্ত হয়নি? এখনো আচ্ছা। হয়নি। একটা টেকনিক্যাল শো হয়েছে মহিলা সমিতিতে। তবে আমাদের নতুন নাটক পদাতিক নাট্য সংসদের আলিবাবা 40 চোর, এটার নাট্যকার উম্মে হানি এবং নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। আজ এবং আগামীকাল 8 এবং 9 তারিখ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা 7টায় নাটকটি মঞ্চায়িত হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। পদাতিক নাট্য সংসদ যখন কোনো নাটক মঞ্চে নিয়ে আসে, তার আগে আসলে তো যেহেতু আপনারা একটা কমিটির মাধ্যমে আলোচনা সাপেক্ষে সেটা নিয়ে আসেন, এই আলোচনা আসলে মূল ক্রাইটেরিয়াটা কি থাকে নাটক নির্বাচনের ক্ষেত্রে? নাটক নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রতিটা গ্রুপেই দেখবেন কিন্তু এক্সিকিউটিভ একটা বডি আছে। হ্যাঁ, প্রথমে আমরা আমাদের পরিচিত জন যারা আছে তাদেরকে বলি যে দেখো, ভালো কন্টেন্ট তোমাদের কার কাছে কীরকম আছে সেটা আমাদের দাও। আমরা একটা মিটিং করি এক্সিকিউটিভ বডিতে। আমরা যারা আছে, আমি একজন সহসভাপতি, এরকম সহসভাপতি আরও আছেন, সভাপতি সাহেব আছেন। আমরা সবাই মিলে বসি। বসার পরে একজন ডিরেক্টরকে আমরা আমন্ত্রণ জানাই। তখনও কে ডিরেকশন দেবেন তা নয়, তবে আমাদের পরিচিত জনদের মধ্যে থেকে, আমাদের গ্রুপেও ডিরেক্টর আছেন, নাম বললে হয়তো চিনবেন, কাজী রফিক। উনি একজন নাট্যকার এবং নির্দেশক। এরকম আমরা যারা সিনিয়র আছি তারা বসে ওখানে আলোচনা করি। আলোচনা করার পর তখন সিদ্ধান্ত নেই যে কোনটার মধ্যে থেকে বেছে নিলে ভালো হবে। আচ্ছা, পরবর্তীতে একটা জেনারেল মিটিংয়ে আবার সবাইকে নিয়ে আমরা একটা এবং নাটকটি সমসাময়িক হতে হবে, এই সময়ের জন্য প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক হতে হবে, মেসেজ থাকতে হবে। একটু জানতে চাইবো যে আপনার তো মঞ্চে আসলে কাজ করা হচ্ছিল এবং পাশাপাশি আপনি আবার চাকরিও করছিলেন, তো এই চাকরির পাশাপাশি অভিনয়টা চালানো একটু কঠিন বলে মনে হচ্ছিল কিনা সেই সময়টাতে? একটু তো হয়। তারপরেও আমি আমি ব্যাংকে চাকরি করতাম। ব্যাংকে যখন জয়েন করি তখন আমার সিভিতে ওখানে উল্লেখ ছিল যে আমি কিন্তু বাংলাদেশ বেতার ঢাকাতে অ্যানাউন্সমেন্ট করেছি একটানা প্রায় 7-8 বছরের মতো। তো বিভিন্ন কাজে আমরা যখন ঢাকার বাইরে যেতে হতো তখন হয়তো কিছুটা অসুবিধা হতো, কিন্তু আমাদের ব্যাংকের যত প্রতিষ্ঠাবার্ষিকী থেকে শুরু করে নতুন ব্রাঞ্চ ওপেন হবে সেখানে কিন্তু আমাকেই সেগুলো উপস্থাপনা করতে হতো, স্ক্রিপ্ট লিখতে হতো, এবং এই সমস্ত দায়িত্বটা আমার উপরে ছিল। আচ্ছা, কাজেই এইটা করতে আমার খুব একটা সমস্যা হয়নি, বরং আমি বরাবরই ব্যাংকের চেয়ারম্যান, ডিরেক্টর স্যার, এমডি স্যার, বড় মানে এক্সিকিউটিভ লেভেল সিনিয়র একদম তাদের সাথেই আমি কাজ করেছি। যে কারণে ওনারা আমাকে যেমন বাই নেম চিনতেন, বাই ফিজিক্যালি ওনারা আমাকে চিনতেন। মঞ্চে কখনো নির্দেশনা আপনার দেওয়া হয়নি? আমার নির্দেশনা দেওয়া হয়নি। আমার অতটুকু যোগ্যতা বোধহয় এখনো হয়নি। আর আমি নিজে কখনো ভাবিনি যে আমি নির্দেশনা দিব। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে আপনার মঞ্চ থেকে টেলিভিশন নাটকের এই যে একটা শিফট, এটা আসলে কিভাবে ঘটলো, সুযোগটা কিভাবে এসেছিল? আমাদের গ্রুপে একটা ছেলে ছিল, সে নিজে নাটক লেখে এবং নির্দেশনা দেয়। ওর নাম হলো সাজিন আহমেদ বাবু। তো সাজিন আহমেদ বাবু আমাকে খুব পছন্দ করতো এবং সে আমাকে বললো, ভাই আমি একটা টেলিফিল্ম রাইট, হ্যাঁ টেলিফিল্ম করছি, আপনি কাজ করবেন নাকি? তা আমাকে একটা কাজে নিয়েছিল। নাটক টেলিফিল্মটার নাম ছিল স্টপ। আচ্ছা, তো সেই স্টপ কত সালের কথা মনে আছে? এইটা খুব সম্ভবত 2000 সালের দিকে বা তারও একটু আগে হবে। আচ্ছা, প্রথম আমি ওর ওখানে যাই। তার আগে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন বাংলাদেশ টেলিভিশনে আমি কিছু ছোট ছোট কাজ করেছি।
তারপরে এখন যখন আপনার কাছে কোনো স্ক্রিপ্ট আসে তখন আসলে কি চিন্তা করেন যে কোন কাজটি করবেন, কোন কাজটি করবেন না, কি ধরনের চরিত্রে আসলে কাজ করতে চান, তার কতটুকু আসলে পৌঁছতে পারছেন? কি এটা মনে হয়? আসলে হয় কি, যখন কাস্টিং ডিরেক্টররা ছবি পাঠায় ওই প্রোডাকশনের যিনি হ্যাঁ। ডিরেক্টর, তখন ছবি দেখার পরই ওরা সিলেকশন করে ফেলে যে এই লোকটাকে আমরা এই চরিত্রে নিব। এই চরিত্রে দেবো। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে আমি আজ পর্যন্ত কখনোই কোনো গ্রামীণ ক্যারেক্টার করতে পারিনি। আচ্ছা, সব শহুরে? সব শহরে। আপনাকে দেখে মনে হয় সেই রাইট, অ্যাপিয়ারেন্সটা আমি আসে। এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম। এটা আমি কোনো গর্ব বা আমি প্রচার করার জন্য বলছি না। হ্যাঁ। ওনারা বলেন যে আপনার চেহারার মধ্যে একটা অন্যরকম পশ ভাব আছে, হ্যাঁ। কাজেই আপনাকে অফিসের বস কিংবা ধরেন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এরকম ক্যারেক্টার দিলে আপনার ভালো হবে। তো এরকম জায়গায় বেশিরভাগ আমার কাজ করা হয়েছে। এতগুলো কাজের মধ্যে যদি বলি একজন অভিনেতার জায়গা থেকে সবথেকে চ্যালেঞ্জিং কাজ কোনটা ছিল আপনার জন্য? আমার কাছে ছিল ওডিটির জিম্মি। জিম্মিতে আমি ওখানে একজন মিসগাইডেড মানে আর কি একটু দুর্নীতিবাজ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্যারেক্টার করেছি এক্সিকিউটিভ। সেটা চ্যালেঞ্জিং কেন ছিল? চ্যালেঞ্জিং ছিল যে আমি ব্যক্তিগতভাবে আমি মিসগাইডেড কোনো বা আমি অসৎ কোনো লোক না। হ্যাঁ। আমি সারা জীবন কখনো আমি কোনো মানে আমি যেটা না হ্যাঁ। সেটা সেই চরিত্র রূপায়ণ করতে কষ্ট হয়েছে। হ্যাঁ কষ্ট হয়েছে, কিন্তু একজন অভিনেতার জন্য কিন্তু এটা করতেই হবে। একদম। হ্যাঁ, তো যিনি ডিরেক্টর ছিলেন আশফাক নিপুণ সাহেব, জি। উনি আমাকে বলে দিয়েছেন আপনি এইভাবে করবেন, আপনি যে কাজ করছেন সেটা মনেই হবে না। হ্যাঁ। আমার কো আর্টিস্ট ছিলেন জয়া হাসান, জয়া আপু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আরও অনেকে ছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা করে আমি খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি খুব হ্যাপি। কাজটা করার পরে নিজের কাজ যখন আপনি করেন, করবার পরে কি দেখা হয়, দেখবার সুযোগটা পান? সবগুলো দেখার সুযোগ হয় না। বুঝলেন, অনেকে দেখে এসে বলে যে এই তোমার নাটক দেখলাম। আপনার কাজের সবথেকে বড় সমালোচক কে অভিনয়ের ক্ষেত্রে? আমার স্ত্রী। আচ্ছা। প্রথম দিকে যখন আমি করতাম তখন বলছে না এটা তোমার কাজ ভালো হয়নি, এটা কাজ ভালো হয়নি। আমি বললাম দেখো আমি ব্যাংকে চাকরি করতাম, তখন তো একটা অন্যরকম কাজ, ব্যাংকের একটা প্রেসার থাকতো মাথার উপরে। এখন যেহেতু আমি অবসরে এসেছি, এখন হাতে আমার সময় আছে, এখন আমি যখন করি তখন ও নিজেই বলে যে হ্যাঁ তোমার এই কাজগুলো ভালো। কোনো শুটিং এ যদি লম্বা একটা সময় ধরে শুটিং করতে হয়, শুটিং এ তো আসলে কোনো ফিক্সড শিডিউল থাকে না আমাদের এখানে, তো সেটা একটু কষ্ট হয়ে যায় না? মানে বয়সের সাথে একটু কষ্ট হয়, তো ওটা মানিয়ে নিই। আর আমার একটা আমি নিজে একটু ইন্ট্রোভার্ট হলেও কিন্তু আমার সাথে যারা কো আর্টিস্ট থাকে, বিশেষ করে জুনিয়র যারা আর্টিস্ট থাকে, আমাকে সবাই খুব পছন্দ করে এবং আমি ওদের সাথেই মিশি বেশিরভাগ সময়। আপনার তো একটা ছেলে আছে, আপনি গল্প করছিলেন যে দেশের বাইরে থাকে, তো ছেলের কখনো আপনার অভিনয় নিয়ে কিছু বলা বা তার দিক থেকে রেসপন্সটা কেমন আসে? ও এখানে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে বিবিএমবি করার পর আলিবাবা গ্রুপের দারাজের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল। আচ্ছা। তো ওর বন্ধুরা, ওর সাবঅর্ডিনেট যারা ছিল তারা দেখে এসে ওকে বলতো, ওর নাম হলো রাহুল সাদাত। আচ্ছা। তো বলতো যে রাহুল ভাইয়া আঙ্কেলের নাটক দেখলাম। তখন ও দেখে এসে আমাকে বলতেছে বাবা ভালো হয়েছে। আবার আপনার একটা নাতিও আছে। একটা নাতি, নাতির সাথে সময়টা কেমন কাটে? খুবই ভালো কাটে, অত্যন্ত দুরন্ত এবং অত্যন্ত দুষ্টু। এবং রিসেন্টলি ওকে নিয়ে আমি একটা অ্যাড করেছি। আচ্ছা। এই টিকে গ্রুপের এফডিসিতে শুটিং হয়েছে, ওটা হলো আপনার সুপার বোর্ড। সেটা কি নাতি হিসেবেই? না, নাতি হিসেবে না, ওটা মানে বাচ্চা চরিত্র হিসেবে কাজ মানে করেছে। আলাদা একটা ক্যারেক্টার, আপনি আলাদা হ্যাঁ, এবং শুটিং এর সময় আমি আমার মিসেস এবং আমার ছেলের বউ, ওরা কেউ কাছে ছিল না, কারণ ও এতই দুরন্ত। দেখা গেল যে শুট শুরু হয়েছে, ওখান থেকে সে বের হয়ে আসলো। কিন্তু যখন ছোট ছোট বাচ্চা, আরো 3-4টা বাচ্চা ছিল, ওদের সাথে মিশে যখন কাজ করছে, এই জন্য আমরা দূরে ছিলাম যাতে ও অন্যদিকে ইয়ে না হয়। বাহ, তার মানে নাতির সাথে আপনার স্ক্রিনও শেয়ার করা হয়েছে। এটা কিন্তু খুবই খুবই দারুণ একটা ব্যাপার। খুব খুশি, হ্যাপি। এবং এই কাজটা করার পর অনেকেই আমাকে কাস্টিং ডিরেক্টর বলছে আপনি ছবি পাঠান, আপনার নাতির ছবি পাঠান, আমরা ওকে নিয়ে আরো কাজ করতে চাই। আপনি কি চান আপনার নাতি কাজ করুক এই সেক্টরে? আমার ছেলেও বলে যে আমি যেহেতু নাই, দেশের বাইরে আছি, ও যাতে ভালো থাকে, ওকে দিয়ে আরো 2-1টা কাজ করাও। আসলে সময়ের সাথে সাথে মানুষ হয়তো জীবনে এমন অনেক কিছু পেয়ে যায় যেটা হয়তো সে প্রত্যাশাও করেনি, এবং সেটাই কিন্তু সবথেকে বড় প্রাপ্তি। তারপর তো আমাদের আসলে ইচ্ছের শেষ নেই, আমাদের অনেক ইচ্ছে, অনেক প্রত্যাশা নিজের কাছ থেকে, জীবনের কাছ থেকে। তেমন কোনো প্রত্যাশা কি রয়েছে? প্রত্যাশা বলতে আমার ওই রকম কোনো প্রত্যাশা নেই। আমি বই পড়তে খুব পছন্দ করি, আর সেকেন্ডলি আমি খুব
ভ্রমণ প্রিয়াসী মানুষ। আচ্ছা। আমি এ পর্যন্ত পৃথিবীর প্রায় 22টা দেশ ঘুরেছি এবং আমেরিকারই 50টা স্টেটের মধ্যে কম করে হলো 23-24টা স্টেট আমার ঘোরা শেষ। আমার ভ্রমণ খুব ভালো লাগে, ভ্রমণ কাহিনী পড়তে খুব ভালো লাগে। বাহ, লিখবার ক্ষেত্রে কখনো লিখবার ক্ষেত্রে আমাকে অনেকে ইন্সপায়ার করেছে। আমি কখনো লিখতে যে চেষ্টা করেছি, আমার কাছে মনে হয়েছে খুব বিরক্ত লাগে আর কি, যে আমি যতক্ষণ দেখব ততক্ষণ যদি আমি লিখতে যাই আমার সময় অপচয় হবে, দেখার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। খুব আমি ভালো ঘুরতে খুব থাকুন। পছন্দ করি, মানে আজীবন আমি ঘুরতে চাই। অবশ্যই আমরাও সেটাই প্রত্যাশা করি, কারণ ঘুরে আসলে যত কিছু অর্জন করা যায় সেটা অন্য কোনো কিছু দিয়ে আসলে সম্ভব না। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কতটুকু আমি আপনাদেরকে আজকের এই সাক্ষাৎকারে আপনাদেরকে খুশি করতে পেরেছি জানি না, তবে আমি আমার নিজের জীবনের কথাই বলেছি, এর মধ্যে কোনো বাহুল্য কোনো কিছু আমরা নাই। তো আসলে চাই জীবনের গল্পগুলো শুনতে, এবং সেগুলো শেয়ার করেছেন, সেজন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।